2013-তে অধীর চৌধুরী তুমি হুমায়ুন কবিরকে হিন্দুত্ব দেখিয়ে গঙ্গাতে তাদের নাকি মৃত্যু পোড়াতে দেব না, আমি নাকি কসাইখানা খুলে দেব। আমি যখন 2024-এ ইউসুফ পাঠানের হয়ে ভোট করতে নামলাম, যখন যোগী আদিত্যনাথ ইউপি থেকে এসে শক্তিপুরে বলছে মুসলমানদেরকে উল্টো করে টাঙিয়ে 7 পীড়া সিধা করব, তখন এই মমতা ব্যানার্জির দলের স্পোকসপারসন থেকে শুরু করে এই জেলার যে ভেড়া এমএলএ আছে, যে ভেড়া এমএলএ গুলো আছে তৃণমূলের, পুরো ভেড়া মুখ খুলেনি, আমার পক্ষে কথা বলেনি, নিশ্চুপ ছিল, পুরোপুরি নিশ্চুপ ছিল। আমি হুমায়ুন কবির, উনি যখন 30শে এপ্রিল 2024 যোগী আদিত্যনাথ বলল যে এটা দাঙ্গা আওয়াজ আছে এখানে, আমাকে ডাইরেক্ট নাম না করে আমাকে দাঙ্গাবাজ আখ্যা দিল। সেই দাঙ্গাবাজের জন্য বলল যদি এটা ইউপি হতো তাহলে আমি যোগী আদিত্যনাথ উল্টো করে টানিয়ে 7 পীড়া সিধা করে দিত। বলল কবে? 30শে এপ্রিল 2024। কোথায় বলল? এই যে দাঁড়িয়েওয়ালা মন্ত্রী আছেন, যার নীতিবোধ কিচ্ছু নাই, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে দ্বিচারিতার শেষ নেই। তিনি এখনো জুমাইতুলের রাজ্য সভাপতি, আবার ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের হয়ে। এর আগে দাঁড়িয়েছিল কোথায়? বর্ধমানের মোগল ভোটে, সেখানে ঝাঁটা লাঠি খেয়ে সেখান থেকে এসেছে বর্ধমানের মন্তেশ্বরে, এবারও এখানে ঝাঁটা লাঠি খাবে, এবারও ঝাঁটা লাঠি খাবে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী। তাহলে তার মদতে, তার দপ্তরে একটা মাঠ, শক্তিপুর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠ, থানা থেকে এই যে যেমন আপনাদের দমকল থানা, শক্তিপুরের থানা আর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠ 50 মিটার দূরত্ব। সেখানে হেলিকপ্টার নামানোর পারমিশন কে দিল? এই মমতা ব্যানার্জির জেলা শাসক রাজশ্রী মিত্র। তিনি এখন কলকাতায় ওই হিপকোট এমডি হয়ে গিয়েছে, নতুন ডিএম এসছেন। এই ডিএম থেকে তারা 17 তারিখে শক্তিপুরে রামনবমীর দিনে সশস্ত্র মিছিল, এসপি, এডিশনাল এসপি, বিভিন্ন থানার আইসিদের নেতৃত্বে মুসলিমদের উপর আক্রমণ হলো। কবে? 17 এপ্রিল 2024। 7 দিন গোটা জেলার নেট বন্ধ থাকলো। 5টা থানা, বহরমপুর, রেজিনগর, বেলডাঙ্গা, শক্তিপুর, এইসব থানার নেট বন্ধ থাকলো 7 দিন। কি করে? যোগী আদিত্যনাথ সাথে মমতা ব্যানার্জির যদি লিঙ্ক না থাকে, আন্ডারগ্রাউন্ডে যদি চ্যানেল না থাকে, কি করে প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে, যেখানে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার দপ্তরে জেলা শাসক কি করে এনওসি দেয়? তার হেলিকপ্টার নামে কি করে নামলো? নেমে যখন আমাকে বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করব, ও বাগাওয়াল হলে আমিও কোনো তেতুল। পরের দিন 1 মে সন্ধ্যা 6টার সময় রবিউল আলম চৌধুরী বক্তৃতা করছে, আর মুখ্যমন্ত্রী মালদা থেকে একটা সভা করে বড়ুয়ার কিষান মান্ডির মাঠে হেলিকপ্টারে নামলো। আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। এদের সাংগঠনিক জেলার সভাপতি অপূর্বও ছিল। সেই সময় এই রবিউল আলম চৌধুরী চেয়ারম্যান ছিল, এখন নিয়ামত হাজির করেছে। তো আমাকে মুখ্যমন্ত্রী ডেকে বলছে, হুমায়ুন আলম, বলুন দিদি। তা বলছে খবর খুব খারাপ। কিসের দিদি? তোলে ওখানে সেলিম দিতে যাচ্ছে, তাহেরও 30 থেকে 40 হাজার ভোটে হেরে যাচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রে। তাহলে আমি কি করবো দিদি? ওদিকে আমি ইউসুফ পাঠানের মা বাবাকে কথা দিয়ে ইউসুফকে নিয়ে এসছি ভোটে জিতাবো বলে। তাই ইউসুফ 80 থেকে 1 লাখ ভোটে হেরে যাচ্ছে, অধীরই আবার জিতে যাচ্ছে। তা আমি কি করবো? আপনি কি এসছেন, তখন তো ভাবা উচিত ছিল। বলে না না, তুমিই পারবে, তোমাকেই ইউসুফকেও জিতাতে হবে। আমরা ঠিক আছে দিদি, আমি ইউসুফকে যে করে হোক জিতাবো, কিন্তু তাহেরকে জিতাবো না, বিরাট নেমু খারাপ। বলে না 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 না, তোমাকে ওটাও জিতাতে হবে। আমি সেদিনকে বললাম সন্ধ্যা 6:30টার পরে বক্তৃতা মাইক ধরে, আমি বললাম যোগী আদিত্যনাথ জি, আপনি ইউপির মুখ্যমন্ত্রী, ঠিক আছে, আপনি শক্তিপুর প্রতাপ সংঘ মাঠে এসে
মুর্শিদাবাদে যেখানে 70-72% মুসলমানের বাস, সেখানে আসে আপনি বলবেন মুসলিমদের উল্টো করে টাঙিয়ে সিধা করব। এটা ইউপি না, এটা অযোধ্যা না, এটা লখনৌ না, এটা ভারতবর্ষের পশ্চিম বাংলা আর মুর্শিদাবাদ জেলা। আপনি যদি 30,000 লোক জমাত করে মুসলিমদের উল্টো করে টাঙিয়ে সিধা করতে পারেন, আমি মুর্শিদাবাদের মাটিতে হুমায়ুন কবির 2 ঘন্টার মধ্যে আপনার ওই বিজেপির সমর্থকগুলোকে এমন তারা জুড়ব অন্যায় করতে বলেছিলাম। এক কথাতে কংগ্রেসের অজিত চৌধুরীর ভোট ব্যাংক বিজেপির দিকে চলে গেল। এখানে সেলিম সাহেবের যারা ধর্ম নিরপেক্ষ হিন্দু ভোটার, তারা বিজেপির গৌরী ঘোষের দিকে চলে গেল। অমনি চিৎপাটাং হয়ে গেল সেলিম সাহেব, আর চিৎপাটাং হয়ে গেল অজিত চৌধুরী। আমি বদলাটা নিলাম 2013 সালের 23শে ফেব্রুয়ারি। আমার বিরুদ্ধে যে হিন্দু মুসলমানের সুরসুরি দিয়েছিল তার যোগ্য জবাবটা দিয়েছে। এখনো দেখেন অজিত চৌধুরী প্রতিদিন ছিলবিল করছে। এই হুমায়ুন কবিরকে দিয়ে মমতা ব্যানার্জি আপনি আমাকে হারিয়েছেন, দাগা লাগিয়েছেন, এসব কথা আমি বলিনি ভাই। অজিত চৌধুরী বলেন না, যারা সাংবাদিক আছে তাদের ফুটে গেছে। তা আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে প্রাক্তন করাই হচ্ছে আমার মূল টার্গেট। মুসলমানদের সঙ্গে শুধু বিজেপির ভয় দেখানো, বিজেপির জুজুর ভয় দেখাবো, আর মুসলমানরা আপনার দুধেল গায়ে হবে। মুসলমানদের যারা রেড রোডে 1 মাস রোজা করার পর রেড রোডে ঈদের নামাজ, সেই নামাজে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকেন, তাদের কাছে আমার বলা, আপনাদের বিপি বাচ্চা, আপনাদের বউ, আপনাদের মা, আপনাদের বুবু, আপনাদের খালা, তারা কি যায় রেড রোডে নামাজ পড়তে? যায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো জানায় সে নামাজকে মানে না, সে 10টা মন্দির করে বেড়াচ্ছে। তাকে কেন রেড রোডে আপনারা হিজাব করে ওখানে মুসলিমদের দুধেল গাই বলার সুযোগ দেবেন? আগামী দিনে যতবার শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করবে, আমি কিন্তু বাংলার 2,82,00,000 মুসলমানদের কাছে মোল্লা মোল্লা করব। আমি তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই জনতা উন্নয়ন পার্টিটার জন্ম দিয়েছি। জন্মটা কবে হয়েছে ভাই? আজ থেকে 1 মাস কয়েকদিন হল। আজকে হচ্ছে 17 তারিখ, 22 তারিখে জন্ম দিয়েছিলাম। ওই মাসে 31 তারিখে ডেট ছিল, 31 তারিখে মাস ছিল। তার মধ্যে আমি হিম্মত দেখিয়ে মুসলমান ভাই এবং অমুসলিমদেরও 10% মানুষের উপরে ভরসা করে আমি কিন্তু ব্রিগেড ময়দান করবো, এটা ঘোষণা করেছিলাম। ওই 22 তারিখে 6 জানুয়ারি মিস্টার ত্যাগী, কর্নেল ত্যাগী, তার কাছে গেলাম। আমার জনতা উন্নয়নের চেয়ারম্যান হিসাবে আমি একটা লেটার দিলাম যে আমাকে আপনাদের মাঠটা দেওয়া হোক। 7ই ডিসেম্বর হিন্দুরা সেখানে গীতা পাঠ করার জন্য পেয়ে গেল পারমিশন। আমি যখন 6 তারিখে দিলাম, আমাকে টাইম দেওয়া হলো 13 তারিখ। 13 তারিখে যখন গেলাম, আমাকে একটা চিঠি ধরে দিয়ে টাইম দেওয়া হলো 16 তারিখ, মানে গতকাল। আমি যখন 16 তারিখে বেলা 1টায় ডেকেছে, আমার বাবরি মসজিদের ওখানে সব 6তম নামাজ পড়ব, যেহেতু মিস্টার ত্যাগী ডেকেছে, আমার কাছে মাঠের এনওসিটা খুব জরুরি। যেহেতু 1 ফেব্রুয়ারি আমি ঘোষণা করেছিলাম যে আমি সভা করব ব্রিগেডে, দিয়ে মৃত্যু ঘণ্টা বাজাবো তৃণমূল সরকারে। এই স্বৈরাচারী সরকার, চাকরি বিক্রি করা সরকার, মিথ্যাচারের সরকার, তুলাবাজির সরকার,
পুলিশ আর বিডিও আর বেলারোতে দিয়ে চালানো সরকারটাকে উৎখাত করার জন্য 1 ফেব্রুয়ারি রবিবার ব্রিগেড ময়দানে সভা করব ঘোষণা দিয়েছে। এত ভয় পেয়েছে বিজেপি টিএমসি, চোরে চোরে মারত তো ভাইরা, যে মিস্টার থাকি যদি প্রথমেই মার দেবে না, 6 তারিখে বলে দিতে পারতেন, 8 তারিখে বলে দিতে পারতেন, 13 তারিখে বলে দিতে পারতেন, 16 তারিখে চিঠি দিয়ে ডেকে তারপরে আমাকে বলছেন যে আপনাকে ব্রিগেড দিতে পারবো না। কেন? যে আপনি শহীদ মিনারে করুন। আর শহীদ মিনারে তো 25,000 লোক আছে, আমার টার্গেট তো 10 লাখ। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘন্টা বাজাতে চাই। তা কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে আপনাদের কি জন্য শুনেছে যে আমাকে মার দিবেন না? ওই যে আমরা দিতে পারবো। কালকে জবাব দিল। আমি কালকেই কলকাতায় সাংবাদিকদের বলেছি, আবার একটা ঐতিহাসিক সভা আগামী 31শে জানুয়ারি শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ওই খাগড়ুপাড়া মোড়ে, যে জায়গার মালিক এখানে বসে আছে আমাদের সামিরুল ভাই, এর জায়গাতে 22শে ডিসেম্বর 2025 আমি সভা করে আমার দলের জন্ম দিয়েছিলাম। আবার আপনাদের সামনে আজকে ঘোষণা করলাম 31শে জানুয়ারি শনিবার বেলা 1টার সময় 10 লক্ষ মানুষের উপস্থিতিতে এই মমতা বন্দ্যোপাধ্যায় চোরের সরকারটা, তোলাবাজি সরকারটার মৃত্যু ঘণ্টা ঐতিহাসিক মুর্শিদাবাদ থেকে ঘোষণা। আপনারা মুর্শিদাবাদের ইতিহাস জানেন তো? 1757 খ্রিস্টাব্দে প্রথমে মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে লাস্ট নবাব সিরাজউদ্দৌলা আমাদের বাড়ি থেকে 13 কিলোমিটার দূরে তিনি গঙ্গা পথে পলায়ন করছিলেন। একজন মির্জাফর ওই লর্ড ক্লাইভের নির্দেশে সেই সিরাজউদ্দৌলাকে এবং তার মাসি ঘেসিকি বেগমকে ধরে নিয়ে এসছে। লর্ড ক্লাইভের কিন্তু ইচ্ছা ছিল না নবাব সিরাজউদ্দৌলাকে শিরচ্ছেদ করা, কিন্তু মির্জাফরের বড় পুত্র মিরন সেদিন রাতের ভোরবেলায় নবাব সিরাজউদ্দৌলা 28 বছরের যুবক, বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা শিরচ্ছেদ করে দিয়েছে। তাই আমি লাস্ট দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি যখন 2024 সালের 12 ডিসেম্বর কলকাতায় এবং তার আগের দিন বেলডাঙ্গা সরুলিয়া মাদ্রাসার জালসা থেকে বললাম যে 1992 সালের 6 ডিসেম্বর যে ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে, 3% উগ্র হিন্দুত্ববাদ বজরং পার্টি আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক দলের সদস্যরা এলকে আদবানি এবং মুরলীমোহন যোশীর নেতৃত্বে বাবরি মসজিদটা ধ্বংস করে 3% হিন্দু উল্লাস প্রকাশ করেছিল। আমি তাই 12/2024 বললাম মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদ করব। 11 মাস মমতা ব্যানার্জি কিছু বলল না, অভিষেক ব্যানার্জি কিছু বলল না। 6 ডিসেম্বর 2025 যেই আর 9 দিন বাকি, আমাকে রাত্রে ফোন করে ডাকছে। গেলাম, 12টায় পৌঁছালাম। 12:10 থেকে 2:10, 2 ঘন্টা এই অভিষেকের এজেন্ট প্রতীক জৈন আমাকে 1 to 1 ওনাদের সল্টলেকের একটা বিল্ডিং আছে 11 তলায়, আমাকে কত রকম প্রস্তাব উপঢৌকন দেয়া যে আপনি কেবল বাবরি মসজিদ থেকে সরে আসুন, বাবরি মসজিদটা করা যাবে না, বাকি আপনি কি চান বলুন। আর আমি কিছু চাই না, আমি মুসলমানদের টাকায় যে বাবরি মসজিদ 3% হিন্দুরা ভেঙে উল্লাস প্রকাশ করেছিল। 2019 সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যখন বলেছিল যে বিতর্কিত ল্যান্ডটা রামলীলার হাতে তুলে দেওয়া হলো, কোনো ডকুমেন্ট ছাড়াই রামলীলাকে দেওয়া হলো, সেখানে রাম মন্দির কিন্তু 22শে জানুয়ারি 2024 ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাম মন্দির কিন্তু ঘটা করে উদ্বোধন করেছে।
আমরা বাংলার সহ গোটা ভারতবর্ষের 42 কোটি মুসলমান কেউ কিন্তু আমরা রাম মন্দিরের বিরোধিতা করিনি, সমালোচনা করিনি। সুপ্রিম কোর্ট দ্বিতীয় প্যারাগ্রাফে রায়ে বলেছিল যে এই ল্যান্ডটা রামলীলাকে দেওয়া হলো রাম মন্দির করার জন্য। আর উইপুর এই যোগী আদিত্যনাথ সরকারকে 5 একর 15 বিঘি জায়গা দিতে বলেছিল। জায়গাটা কোথায় দিতে কতদিন টাইম নিল জানেন? 2019 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের রায়, আর 2020 সালের ডিসেম্বরে 5 একর জায়গা দিল কোথায়? যে অযোধ্যায় বাবরি মসজিদ ছিল, যেখানে আজ রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেখান থেকে 14 কিলোমিটার দূরে এক নদীর ধারে জায়গা দিল। সেখানে মাত্র 12 থেকে 14% মুসলমানের বাস। আমি একদিন হায়দ্রাবাদ গেলাম। হায়দ্রাবাদ গিয়ে ওই এলাকার কিছু লোকের সাথে আমার হোটেলে পরিচয় হলো। আমরা ভাই তোমাদের বাবরি মসজিদটা হচ্ছে না কেন? তো বলছে দাদা কি করে হবে, আমরা 12-13% মুসলমান বাস করি, তার ভিতরে অর্ধেক গরিব মানুষ, দিন আনি দিন খাই, হকারি করি, অন্য কিছু কাজ করে খাই, আমরা কি করে করবো? আমার সেদিন মাথা পড়লো যে মুর্শিদাবাদে আমরা 37% আছি, বাংলায় আমরা 37%, মুর্শিদাবাদের 70 থেকে 72%, বেলডাঙ্গাতে আমি একটা বাবরি মসজিদ করবো। তোমাদের এত গা জ্বলছে কেন ভাই? তুমি মন্দির করে বেড়াবা, পুরীর জগন্নাথ মন্দির সরকারি টাকায় 400 কোটি টাকা খরচ করে তুমি দীঘায় করবা, 1100 কোটি টাকার জায়গা রাজারহাট নিউ টাউনে, সেটা তুমি মন্দির করার জন্য দিয়ে শিলান্যাস করবা। গতকাল শিলিগুড়িতে 45 বিঘা জায়গা সেখানে দিয়ে দিবা শিব মন্দির করার জন্য। দুর্গাপুজোতে 10,000 দিয়ে শুরু করে তুমি 1,10,000 অনুদান দিবা সরকারি কোষাগার থেকে। তুমি কার্নিভাল করবা রেড রোড ব্লক করে, তোমার গণতান্ত্রিক অধিকার আছে। আর বাংলার মুসলমানদেরকে তুমি কি পেয়েছো? দুটেল গায়ে। বাংলার মুসলমানদের জোড়া পায়ে লাথি খাওয়ার জন্য মমতা ব্যানার্জি আপনি প্রস্তুত থাকেন। 2026 সালের নির্বাচনে বাংলার মুসলমানরা আপনাকে জোড়া পায়ে লাথি মারবে। এতদিন দুধ দিয়েছে, এক একটা দুষ্টু গায়ে দেখবেন দুধের বাটে হাত দিলে জোড়া পায়ে লাথি মারে। এই লাভ মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে তার জোড়া ফুলের প্রতীককে মারতে হবে। মারবেন তো? রাজি আছেন তো? জনতা উন্নয়নের পার্টির প্রার্থীকে ডোমকলে ভোট দিয়ে জিতাবেন তো? আপনাদের ডোমকলের আবার আনিসুর রহমানের মন্ত্রিসভার সদস্য আমরা যাকে প্রার্থী করব, আপনারা ভোট দিয়ে জিতাবেন। আমি বলছি আগামী দিনে মন্ত্রিসভা রিমোট কন্ট্রোল হুমায়ুন কবিরের হাতে থাকবে। আবার নতুন করে মন্ত্রিসভার সদস্য ওই রাজভবনের শপথ নেবে। আমি ওয়াদা করে গেলাম। শুধু আমাদের প্রার্থীকে ভোট দিয়ে একটা সুযোগ দেন। মমতাকে 3 বার দিয়েছেন, বামফ্রন্টকে 34.5 বছর দিয়েছেন, আমাদের জনতা উন্নয়নকে মুর্শিদাবাদের 22টা সিটের মধ্যে আমি বলেছি 20টা আছে, 20 সৈন্য করব। 2টাকে হটিয়ে দিয়ে আরেকটা সৈন্য বসিয়ে গোল্লা তৃণমূল যেন 0 হয়। যতই অভিষেক আসুক, মমতা আসুক, জনাব ফিয়াদ হাকিম আসুক, ওকে তো আমি মুসলমানই মানি না। ও তো বিহারের, ওর বাপের বাড়ি ছিল বিহারের গয়া, আর ওর মা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম ছিল কি? গায়ত্রী ব্যানার্জি। আর ববি হাকিমের মা মমতা ব্যানার্জির আপন মাসি ছিল, মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিল। কাজেই আপনাদের আমি মিথ্যা কথা বলছি না। এসব দুর্ভেষে ক্রস পোল্ট্রি মুরগিদের কোনো জায়গা দিতে হবে। আগামী দিনে সবাই স্বচ্ছ মুসলমান, ইমানদার মুসলমান, তাদেরকে বাংলার উন্নয়নের জন্য বাংলার গতিতে যেই বসবে, হুমায়ুন কবিরের সমর্থন ছাড়া রাজ্যপাল যেন কোনো মতেই কাউকে
মুখ্যমন্ত্রী না ডাকতে পারি। আপনারা মুর্শিদাবাদের যে 20টা তৃণমূল আছে, এই 20টা সিট আমার জনতা উন্নয়নকে দেন। বাকি আমি 182টা সিটে লড়ে 120 থেকে 130 সিট নিয়ে যাব। আর এই তৃণমূলকে 3 নম্বরে পাঠাবো। বিজেপি আমার পরে থাকবে, তারপরে 3 নম্বরে থাকবে তৃণমূল কংগ্রেস। তখন দেখব এই যে এখানকার দমকল সাব ডিভিশনের যেসব তৃণমূলের গুন্ডারা ওই থানায় বসে গরিব মানুষের বিরুদ্ধে পরিকল্পনা করছে, তোমরা কোথায় থাকো সেদিন বুঝিয়ে দেব। পরিষ্কার কথা। তাই আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন করব, আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের ভরসায়, বাংলার 2,82,00,000 মুসলমানদের ভরসায় 1.5 কোটি ভোট মুসলমানরা যদি আমার পার্টিকে দেয়, আমি আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রীর গদিতে আমরাই বসবো। 1.5 কোটি, বেশি লাগবে না। 1 লাখ করে ভোট, 1.5 কোটি মানে 150টা। 150টা আসন নিয়ে মমতা ব্যানার্জির ভাইপো বলছে 250 সিট, 50-এ বেঁধে রাখবো। আর বিজেপি বলছে, গতবার বলেছিল ইসকে বার 200 পার, 21-এ 77-তে থেমে গেছিল, এবার যাতে 76-তে আটকে যায় সেটাও ব্যবস্থা করবে। কোনো চিন্তা নাই। মুসলমানরা আপনারা নিজের পায়ে দাঁড়ান, ইমান নিয়ে চলুন। শুধু নামাজ পড়লে হবে না। কোনো মুসলিম যদি আক্রান্ত হয়, কোনো মুসলিমের উপরে যদি কেউ চোখ রাখায়, আপনি মুসলিম হিসাবে আমি আপনাকে বলছি, নিজের পায়ে শক্তিতে দাঁড়ান। মহান আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছে। আগামী দিনে বাংলার মাটিতে আমরা নতুন ইতিহাস সৃষ্টি করব। সবাইকে আমার সালাম, আদাব, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, বাংলার মাটি জিন্দাবাদ, দমকলের সর্বস্তরের মানুষকে আমার সালাম, আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলার কান্ডারি হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ। আমাদের জনতা উন্নয়ন পার্টির লোকরা কত